আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র। এই অধ্যায়ের যে বিষয়টা দিয়ে আমরা পড়া শুরু করব সেটা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, নমুনা। প্রাচীনকালে গ্রিক নগররাষ্ট্রগুলি গড়ে ওঠার আগে যে সকল রাষ্ট্রের উত্থান ঘটেছিল তাদের প্রকৃতি এবং শাসন কাঠামো মোটামুটি একই ধরনের ছিল। তখন দেশের শাসক অর্থাৎ রাজার প্রধান পরিচয় ছিল সামরিক নেতা হিসাবে। যুদ্ধ এবং সাম্রাজ্যবাদী ছিল সেই সকল রাষ্ট্রের মূল নীতি বা আদর্শ। ইউরোপে খ্রিস্টপূর্ব 5ম শতকের মধ্যে বিকশিত গ্রিক নগররাষ্ট্রগুলিতে বিভিন্ন ধরনের শাসন কাঠামোর বিকাশ ঘটে। আগেকার রাজতন্ত্রের অবসানের পর কোনো কোনো নগর রাষ্ট্রে গণতন্ত্র, আবার কোনো কোনো নগর রাষ্ট্রে অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রনৈতিক জ্ঞান বিকাশের পর প্রাচীন এবং মধ্যযুগে কোনো কোনো পণ্ডিত রাষ্ট্রের প্রকৃতি এবং শাসন কাঠামো নিয়ে আলোচনা করেছেন। ভারত এবং ইউরোপ উভয় স্থানেই বিভিন্ন চিন্তাবিদ রাষ্ট্রের প্রকৃতি, শাসন কাঠামো, রাজার কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে চর্চা এবং তাদের মতামত ব্যক্ত করেছেন। এই সকল চিন্তাবিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের কৌটিল্য এবং জিয়াউদ্দিন বর্নি এবং ইউরোপের সিসেরো ও টমাস ক্রমওয়েল। এবার আমরা ভারতীয় প্রসঙ্গে আমরা কৌটিল্য এবং তার অর্থশাস্ত্রের বিষয়ে আমরা আলোচনা করব। রাষ্ট্রের রাষ্ট্রনীতি, প্রকৃতি এবং শাসন কাঠামো কেমন হওয়া উচিত এ বিষয়ে প্রাচীন যুগে যে সকল ভারতীয় চিন্তাবিদ বিশেষ চিন্তাভাবনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, যিনি চাণক্য নামেও পরিচিত। কৌটিল্য ছিলেন খ্রিস্টপূর্ব 4র্থ শতকের ভারতের একজন কূটনীতিপরায়ণ ব্রাহ্মণ। তার আসল নাম বিষ্ণুগুপ্ত। তিনি প্রথম জীবনে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার কূটনৈতিক এবং রাজনৈতিক দূরদর্শিতার জন্য কেউ কেউ তাকে ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি বলে অভিহিত করেন। কৌটিল্য প্রধানত দুটি কারণে ভারতের ইতিহাসে সর্বাধিক বিখ্যাত: চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসাবে এবং অর্থশাস্ত্রের রচয়িতা হিসাবে। কৌটিল্য একদা নন্দবংশের শেষ রাজা ধননন্দের দ্বারা অপমানিত হয়ে নন্দবংশের উচ্ছেদ ঘটানোর প্রতিজ্ঞা করেন। এই সময় তিনি পাটলিপুত্রের রাখাল বালকদের মধ্যে বালক চন্দ্রগুপ্তের চরিত্রে রাজার উপযুক্ত লক্ষণ দেখে তাকে তক্ষশিলায় নিয়ে যান এবং যুদ্ধবিদ্যা, রাজনীতিতে পারদর্শী করে তোলেন। পরবর্তীকালে নন্দবংশের উচ্ছেদ ঘটিয়ে মগধের সিংহাসনে মৌর্য বংশের প্রতিষ্ঠা করতে তিনি চন্দ্রগুপ্তকে সাহায্য করেন। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসলে কৌটিল্য তার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। অর্থশাস্ত্রর অর্থ হচ্ছে অর্থপূর্ণ শাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র হল মৌর্য যুগ তথা প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটা মূল্যবান এবং প্রামাণ্য উপাদান। এই গ্রন্থের মূল বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি। এছাড়াও গ্রন্থটি থেকে মৌর্য যুগের ভারতের সমাজ, অর্থনীতি, প্রশাসন, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে বিস্তৃত এবং নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়। মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় লেখা কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেন। 1909 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়। মূল গ্রন্থটির প্রায় 25% পাওয়া যায়নি। গ্রন্থটিতে মোট 15টি অধ্যায় ছিল। অর্থশাস্ত্রের প্রকৃত রচয়িতা কে ছিলেন এবং সঠিক কোন সময় এটি রচিত হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য খ্রিস্টপূর্ব 4র্থ শতকে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন বলে মনে করা হয়। গ্রন্থটিতে আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে জনগণ অরাজক অবস্থা থেকে মুক্তি পেতে মনুকে রাজা হিসাবে নির্বাচন করেন। জনগণ রাজাকে কর প্রদানের অঙ্গীকার করেন এবং রাজা তার রাজকর্তব্য পালনের প্রতিশ্রুতি দেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসককে কেমন নীতি গ্রহণ করা উচিত তার ব্যাখ্যাও এতে রয়েছে। কৌটিল্য বলেছেন রাজাকে কূটনীতিপরায়ণ হতে হবে। তার মতে রাষ্ট্র বা শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী।
অর্থশাস্ত্রে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন। তিনি বলেছেন, রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না। রাজা হবেন প্রজাদরদী। তিনি রাজ্যের এবং জনগণের নিরাপত্তা বিধান করবেন, ধনী দরিদ্র সবাইকে শোষণের হাত থেকে রক্ষা করবেন। কৌটিল্য রাজ্যের নিরাপত্তার জন্য যে কোনো পন্থা গ্রহণকেই সমর্থন করেন। তিনি বলেন যে যুদ্ধই শান্তির একমাত্র পথ। রাষ্ট্রনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই বলে তিনি মনে করেন। তার মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হলো স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হলো স্বভাবজাত মিত্র। এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে। কৌটিল্যের এই তত্ত্বকে মণ্ডল তত্ত্ব বলা হয়। অর্থশাস্ত্রে মৌর্য মন্ত্রিপরিষদ ও রাজকর্মচারী নিয়োগের উল্লেখ রয়েছে। রাজার সর্বোচ্চ রাজকর্মচারী ছিলেন মন্ত্রীগণ, তার নিচে ছিল মন্ত্রিপরিষদ। রাজা মন্ত্রীদের মতামত গ্রহণ করতে বাধ্য ছিলেন না। যোগ্যতার নির্ণায়ক পরীক্ষার দ্বারা শাসন ও বিচার বিভাগে অমাত্য, সমাহর্ত্রী, সন্নিধাত্রী প্রভৃতি কর্মচারী নিয়োগ করা হতো। সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে মৌর্য শাসনে আইনবিধি সংকলন করা হয়। এর দ্বারা কৃষকদের চাষের জমির বন্দোবস্ত করা, সেচের ব্যবস্থা করা, ব্যবসায়ীদের ওজন বা মাপের পদ্ধতি ব্যবহারে বাধ্য করা, দ্রব্যমূল্য নির্দিষ্ট করে দেওয়া, খাদ্যে ভেজাল দানকারীদের শাস্তি বিধান করা, বেকারদের কাজ ইত্যাদি ব্যবস্থা করা হয়। এছাড়া সামাজিক ক্ষেত্রে 4টি বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম পালন, নারীর অধিকার রক্ষা, দাসদের প্রতি উদারতা, দাতব্য চিকিৎসালয় স্থাপন, অনাথ ও বৃদ্ধদের ভরণ পোষণের দায়িত্ব ইত্যাদি দেখাশোনার কথা বলা হয়। অর্থশাস্ত্রে বলা হয় যে সমৃদ্ধ রাজকোষ ছাড়া সুষ্ঠু শাসন পরিচালনা করা সম্ভব নয়। কৌটিল্য তার গ্রন্থে 3 প্রকার রাজস্বের কথা বলেছেন: সীতা, ভাগ ও বলি। সীতা হচ্ছে রাজার খাস জমি। সীতা থেকে রাজার ভালোই আয় হতো। ভাগ অর্থাৎ প্রজার ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/6 অংশ কর আদায় করা হতো। বলি নামে এক প্রকার বাধ্যতামূলক কর আদায় করা হতো। এছাড়া বন, খনি, শিল্প, আমদানি রপ্তানি, পশুচারণ প্রভৃতি থেকেও কর আদায় হতো। মৌর্য শাসন ব্যবস্থায় দক্ষ নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ছিল। রাজা ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক। নিম্ন আদালতগুলির নাম ছিল স্থানীয়, দ্রোণমুখ, সংগ্রহণ। গ্রামের বিচার কার্য সম্পাদন করত গ্রামিক। অর্থশাস্ত্র অনুযায়ী সমাজে আগের মতো 4টি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের অস্তিত্ব থাকলেও এই সময় বৈশ্য ও শূদ্রদের অবস্থার উন্নতি ঘটে। অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহের উল্লেখ আছে: অনুলোম অর্থাৎ উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর মধ্যে বিবাহ, প্রতিলোম নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর মধ্যে বিবাহ। এইরকম 2 ধরনের বিবাহের ফলে সমাজে মিশ্র জাতির সৃষ্টি হয়। দাসদের প্রতি কৌটিল্য সহানুভূতি দেখিয়েছেন। মৌর্য সমাজ ব্যবস্থায় নারীর যথেষ্ট মর্যাদা ছিল। সম্পত্তিতে নারীর অধিকার ছিল। বিধবা বিবাহ ও স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পুনর্বিবাহের প্রথাও ছিল। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি। কৌটিল্য রাষ্ট্রশাসন সম্পর্কিত বাস্তব বিধি ব্যবস্থার নীতিগুলি লিপিবদ্ধ করতেই তার অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। আজ থেকে প্রায় 2300 বছর আগে মৌর্য যুগে কৌটিল্য তার অর্থশাস্ত্রে যে রাষ্ট্রনীতির উল্লেখ করেছেন তা এক কথায় বিস্ময়কর। সকল যুগের এবং সকল রাষ্ট্রের জন্যই অর্থশাস্ত্র একটি প্রাসঙ্গিক রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। তিনি বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনের ভিত্তিতে তার রাষ্ট্রনীতি নির্ধারিত হবে। অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদের সঙ্গে তুলনা করা হয়েছে। জীবদের সঙ্গে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গের জৈব সম্পর্ক থাকে, তেমনি রাষ্ট্রের সঙ্গেও তার বিভিন্ন অঙ্গের সম্পর্ক রয়েছে। কৌটিল্য রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলেছেন। এগুলি হলো স্বামী, অমাত্য, পুর, জনপদ, কোষ, দণ্ড, মিত্র। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত কৌটিল্যের এই তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। একটি আদর্শ রাষ্ট্রের আয়তন কিরূপ হওয়া উচিত সে বিষয়ে অর্থশাস্ত্রে সুস্পষ্টভাবে কিছু না উল্লেখ থাকলেও অনেকে মনে করেন যে কৌটিল্য বৃহদায়তন রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন, কেননা তিনি রাজ্য জয় ও রাজ্যের সম্প্রসারণের বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন।
কৌটিল্য যে সুশাসিত ও জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছেন তা বৃহদায়তন রাষ্ট্রে কার্যকরী করা সম্ভব নয়। সাম্রাজ্যবাদ এবং প্রজাকল্যাণ উভয়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের আয়তন নিয়ে কৌটিল্য চিন্তাভাবনা করেছেন। আধ্যাত্মিক বিষয়ে পুরোহিতের শ্রেষ্ঠত্ব ঘোষিত হলেও রাষ্ট্রের বাস্তবের মাটিতে রাজার ক্ষমতাকে পুরোহিত কোনোভাবেই প্রভাবিত করার অধিকারী নন। পুরোহিত কোনো শাস্তিযোগ্য অপরাধ করলে কৌটিল্য নির্দ্বিধায় তার চরম শাস্তির পক্ষে সওয়াল করেছেন। বিচারক পদে নিয়োগের পূর্বে কৌটিল্য প্রার্থীর ধর্মীয় বিচার বিবেচনা উপেক্ষা করার মানসিকতা যাচাই করে নিতেন। অর্থশাস্ত্র অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজা। তিনি রাষ্ট্রের প্রধান অঙ্গ এবং পার্থিব জগতে চূড়ান্ত সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তার কর্তৃত্বকে উপেক্ষা বা অমান্য করার ক্ষমতা কারও নেই। রাষ্ট্রের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুই হলেন রাজা। অবশ্য রাজার ক্ষমতার ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপের কথাও অর্থশাস্ত্রে বলা হয়েছে। কেননা রাজাই রাষ্ট্র নয়, তিনি রাষ্ট্রের অংশ মাত্র। রাষ্ট্র পরিচালনায় অনেকের সাহায্য তার প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজার মন্ত্রিমণ্ডল। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজকীয় কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করার কথা রাজার চারটি বিশেষ গুণ থাকা দরকার। এক হচ্ছে উত্থান গুণ, তারপর হচ্ছে অভিগামিক গুণ অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, নম্রতা প্রভৃতি হলো অভিগামিক গুণ। আর ব্যক্তিগত গুণের মধ্যে তীক্ষ্ণ মেধা, বাকপটুতা, সংকটে সংযম, স্থিরতা ইত্যাদি। আর প্রজ্ঞাগুণ অর্থাৎ প্রখর স্মৃতিশক্তি, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কোনো সমস্যার সঠিক বিশ্লেষণ করা প্রভৃতি হলো প্রজ্ঞাগুণ। কৌটিল্য রাজার অবশ্য পালনীয় বিভিন্ন কার্যাবলীর উল্লেখ করেছেন। অর্থশাস্ত্রে বলা হয়েছে প্রজা কল্যাণ, রাজকর্মচারী নিয়োগ, রাজস্ব আদায়, বৌদ্ধিক বিকাশ, সামরিক অভিযান, রাজার নিরাপত্তা, বিচার বিভাগের প্রধান, পুরোহিত নিয়োগ, গুপ্তচর নিয়োগ, এই কাজগুলি রাজাকে করতে হবে। কৌটিল্য পুলিশি রাষ্ট্রের বিপক্ষে এবং প্রজাকল্যাণমূলক রাষ্ট্রের সপক্ষে মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন রাজা কখনোই স্বেচ্ছাচারী হবেন না। রাষ্ট্রই হলো তার প্রজাদের একমাত্র রক্ষাকর্তা। তাই প্রজাসাধারণের মঙ্গল সাধন করা রাজার গুরুত্বপূর্ণ কর্তব্য ও দায়িত্ব। কৌটিল্যের প্রজাকল্যাণকামী রাষ্ট্রের ধারণাকে কেউ কেউ যোগক্ষেম নামে অভিহিত করেছেন। কৌটিল্যের মতে রাষ্ট্র দুটি উপায়ে প্রজাকল্যাণের দায়িত্ব পালন করতে পারে। এক হচ্ছে দুর্গতদের কল্যাণ, আর একটি হচ্ছে সর্বসাধারণের কল্যাণ। রাষ্ট্রীয় সম্পদের পর্যাপ্ত বিকাশের প্রয়োজনে কৌটিল্য রাষ্ট্রীয় ভূমির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন আদর্শগতভাবে রাষ্ট্রের কর্তব্য হলো সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস জমির ওপর সর্বদা রাষ্ট্রের তদারকি বজায় রাখা। কৃষিকাজের প্রতি রাষ্ট্রের যত্নশীল থাকা উচিত। রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে কৌটিল্য উল্লেখ করেছেন। কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন: পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ, জল দুর্গ এবং মরু দুর্গ। কৌটিল্য রাষ্ট্রের অধীনস্থ বর্তমান উপনিবেশগুলিকে সমর্থনের পাশাপাশি রাষ্ট্রের নতুন উপনিবেশ স্থাপনের কথা বলেছেন। কৌটিল্য বলেছেন রাষ্ট্রের অর্থনীতি হবে সম্পূর্ণ আত্মনির্ভরশীল। কৌটিল্যের মতে রাষ্ট্রের অর্থনীতি কখনোই বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল হবে না। তার মতে পণ্য সামগ্রীর প্রতিটি প্রবেশদ্বারে শুল্ক আদায় করতে হবে। রাষ্ট্রের সমাজ হবে উদার ও উন্মুক্ত। সমাজে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকতে হবে। সমাজের সকল মানুষের জন্য রাষ্ট্র একই আইন কানুন প্রণয়ন করবে। আধুনিক রাষ্ট্রনীতির চর্চায় ইতালির ম্যাকিয়াভেলির যে স্থান, প্রাচীন যুগের রাষ্ট্রনীতির চর্চায় কৌটিল্যের স্থান অনুরূপ। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 2000 বছর। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় প্রসঙ্গ, মধ্যে পড়ছে জিয়াউদ্দিন বরনী ও তার ফতোয়া ই জাহানদারি। সুলতানি যুগের ঐতিহাসিকদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ইতিহাসবিদ ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন জিয়াউদ্দিন বরনী।
জিয়াউদ্দিন বরনী তার ফতোয়া ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের অর্থনীতি ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। বরনী এমন এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন যে পরিবারের সঙ্গে রাজপরিবারের ঘনিষ্ঠতা ছিল। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সভাসদ হিসেবে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। পরবর্তীকালে ফিরোজ তুগলকের আমলে তিনি সুলতানের কুনজরে পড়ে খুব অসহায় অবস্থায় জীবনের শেষ দিনগুলি কাটান। যাই হোক, বরনী রচিত তারিখ-ই ফিরোজ শাহী, ফতোয়া ই জাহানদারি, সিরাত-ই ফিরোজ শাহী প্রভৃতি গ্রন্থগুলি থেকে সুলতানি আমলের রাজনৈতিক ঘটনা ও শাসন নীতির বিস্তৃত বিবরণ পাওয়া যায়। জিয়াউদ্দিন বরনী দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের আমল থেকে শুরু করে ফিরোজ শাহ তুগলকের আমলের প্রথম 6 বছর পর্যন্ত 8 জন সুলতানের রাজত্বকাল সম্পর্কে তার তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থে আলোচনা করেছেন। আর ফতোয়া ই জাহানদারি গ্রন্থে তিনি রাষ্ট্রনীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বরনী দীর্ঘ 17 বছর মোহাম্মদ বিন তুগলকের রাজদরবারে সভাসদ হিসাবে নিযুক্ত থাকায় সে সময়ের সরকারি নথিপত্র প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পান। ফলে তার উল্লিখিত তথ্যাবলী অন্য ইতিহাসবিদদের রচনার তুলনায় বেশি নির্ভরযোগ্য বলে মনে করা হয়। ফতোয়া ই জাহানদারি গ্রন্থে বরনী সুলতানি যুগের ইসলাম ও রাজতন্ত্রের সম্পর্ক, রাজার কর্তব্য, সুলতানদের শাসন নীতি প্রভৃতি বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন। তিনি তার গ্রন্থে সমকালীন সুলতানি শাসনের বহু যথার্থ তথ্য উপস্থাপন করেছেন। বরনী তার ফতোয়া ই জাহানদারি গ্রন্থে ইসলাম ও রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। রাজতন্ত্রের সঙ্গে ইসলামের সম্পর্ক কীরূপ হওয়া উচিত, রাজার কী কী দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, দিল্লির সুলতানদের শাসননীতি কোন কোন পথে পরিচালিত হওয়া উচিত প্রভৃতি বিষয়ে তিনি এই গ্রন্থে বিশদে ব্যাখ্যা করেছেন। সুলতানি শাসনের প্রকৃতি কেমন হওয়া উচিত সে বিষয়ে বরনী আভাস দিয়েছেন। তিনি দাস বংশ থেকে শুরু করে তুগলক বংশ পর্যন্ত সময়ের সুলতানদের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি বিভিন্ন সুলতানের কাজের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। ব্যক্তিগত জীবনে জিয়াউদ্দিন বরনী ছিলেন একজন গোঁড়া মুসলমান। তাই স্বাভাবিকভাবেই তিনি সুলতানের যে শাসকদের রাজকার্য ব্যাখ্যা করতে গিয়ে নিজের ধর্মীয় ধ্যান ধারণা প্রয়োগ করেছেন। তিনি ইতিহাসে গ্রন্থ এবং হাদিসকে সমপর্যায় বলে ব্যাখ্যা করেছেন। তার মতে রাজনীতি ও ধর্ম হলো দুই সহোদর ভাই। তাই সুলতানদের উচিত ইসলামীয় ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা এবং এ বিষয়ে অভিজ্ঞ ও বিচক্ষণ লোকের পরামর্শ নেওয়া। ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ ও ইতিহাস দর্শন চিন্তায় জিয়াউদ্দিন বরনী ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক। অধ্যাপক ইরফান হাবিবের মতে বরনী ইতিহাসকে শুধু ঘটনার বিবরণের মধ্যে আবদ্ধ রাখেননি, তিনি ইতিহাসকে সমাজের দর্পণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ফতোয়া ই জাহানদারি গ্রন্থে তিনি সুলতানি আমলের রাষ্ট্রনীতি ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বরনীর মতে সুলতানি আমলে ভারতীয় মুসলিমরা অনেক ক্ষেত্রেই ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার উদ্দেশ্যে বরনী রাষ্ট্রশক্তির প্রয়োগ অর্থাৎ সুলতানের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছেন। বরনীর মতে রাজার সীমাহীন মর্যাদা, আড়ম্বর ও গৌরব প্রকাশের মাধ্যমে তার ক্ষমতা সর্বাত্মক হতে পারে। রাজার সামনে সভাসদদের নতজানু হওয়া, রাজার হস্ত ও পদচুম্বন প্রভৃতি প্রথা দরবারে রাজাকে চালু রাখতে হবে। বরনী তার তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থে সুলতান আলাউদ্দিন খলজি ও বেয়ানার কাজী মুগিসউদ্দিনের মধ্যে একটি কথোপকথনের উল্লেখ করেছেন। এই কথোপকথনে একদা কাজী মুগিসউদ্দিন সুলতান আলাউদ্দিন খলজিকে জানান যে সুলতানের কাজকর্ম শরীয়তের বিধান মেনে সম্পন্ন হচ্ছে না। সর্বোচ্চ ক্ষমতার ব্যবহারকারী হিসাবে সম্রাটের বংশকৌলিন্য থাকা আবশ্যক বলে বরনী তার গ্রন্থে উল্লেখ করেছেন। উচ্চ পরাক্রমশালী রাজবংশের বংশধর হিসাবে সম্রাট সম্পর্কে প্রজাদের মনে উচ্চ ধারণা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করেন। বরনী মুসলিম রাষ্ট্রের নিম্নবর্ণের মানুষকে ঘৃণার চোখে দেখতেন। তিনি নিম্নবর্ণের মানুষকে শিক্ষাদানও সমর্থন করেননি। মোহাম্মদ বিন তুগলক কর্তৃক উচ্চপদে নাজবা, মানকা, শেখ প্রভৃতি নিম্নবর্ণের মানুষের নিয়োগকে বরনী সমর্থন করেননি। তিনি আশরাফ নামে উচ্চবর্ণের এবং আজলাফ নামে নিম্নবর্ণের মধ্যে বিচ্ছিন্নতার কথা বলেছেন।
তিনি বলেছেন যে শাসকের প্রধান কর্তব্য হলো বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজার শাসন নীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। তার মতে ঈশ্বরের রাজ্যে সকলেই সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তা রাজাকে দেখতে হবে। বরণীর উল্লেখযোগ্য অবদান হলো তার রাষ্ট্রীয় আইনের ধারণা। তিনি তার গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। গোঁড়া মুসলিম বর্ণী স্বীকার করেছেন যে ভারতের মতো রাষ্ট্র ব্যবস্থায় শরীয়তি আইন কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়, কেননা শরীয়তের বিধান এবং ভারতের বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে। তাই এখানে জাওয়াবিদ নামে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে হবে। তাছাড়া যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীয়তের বিধানকেও তিনি যুগোপযোগী করে তোলার কথা বলেন। বরণী তার ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। তিনি রাজতন্ত্রকে একটি বংশানুক্রমিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন। তিনি ভারতের সুলতানি রাজতন্ত্রকে পারস্যের সাসানীয় রাজতন্ত্রের অনুকরণে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। বরণী শাসকের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর হলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং তার রাজ্য হলো আদর্শ রাজ্য। ইহজগতের রাজ্যকে 3 ভাগে বিভক্ত করেছেন: নবী পয়গম্বরের অনুসারী রাজ্য, নবী ও পয়গম্বরের আদর্শ থেকে বিচ্যুত স্বৈরাচারী রাজতান্ত্রিক রাজ্য। বরণী চরম রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলি উল্লেখ করে তা সংশোধনের পথেরও সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন রাজাকে অভিজ্ঞ বিচক্ষণ মন্ত্রিপরিষদের নিয়ে একটি মন্ত্রণা সভা গঠন করতে হবে। রাজা কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সেই সভার পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি এবং জিয়াউদ্দিন বরণীর মূল্যায়ন। ভারতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো এই রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কিনা তা বিচার করা। সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কিনা তা বিচার করার আগে ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝায় তা উল্লেখ করা দরকার। ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হলো থিওক্র্যাটিক। থিওক্র্যাটিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থিওস থেকে, যার অর্থ হলো দেবতা। সেই অর্থে দেবতাতান্ত্রিক রাষ্ট্র হলো ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। সুলতানি যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ জিয়াউদ্দিন বরণী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রকে জাহানদারি অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করেছেন। তার মতে মধ্যযুগে ভারতের মুসলমানরা ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন এবং সুলতানি শাসকরাও ইসলামের আদর্শ সর্বদা অনুসরণ করেননি। তাছাড়া বর্ণীর মতে দিল্লির সুলতানগণ উপলব্ধি করেছিলেন যে তাদের স্বৈর ক্ষমতাকে টিকিয়ে রাখতে গেলে ধর্ম দর্শন ও রাষ্ট্র দর্শনকে একত্রিত করা সম্ভব নয়। আধুনিক ইতিহাসবিদ ডক্টর এ.এল. শ্রীবাস্তব, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ সুলতানি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরণীর অভিমতের বিরোধিতা করেছেন। তাদের মতে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। ইতিহাসবিদ ডক্টর এ.এল. শ্রীবাস্তব, ডক্টর ঈশ্বরী প্রসাদ প্রমুখ সুলতানি রাষ্ট্রকে একটি ইসলামীয় ধর্মরাজ্য বা ইসলামিক থিওক্রেটিক স্টেট বলে অভিহিত করেছেন। হযরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে মুসলিম জগতের সর্বোচ্চ ধর্মগুরু ও শাসক হিসাবে খলিফাতন্ত্রের উত্থান ঘটে। আলাউদ্দিন খলজি ছাড়া দিল্লির সব সুলতানি খলিফার স্বীকৃতি গ্রহণ করেন। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে খলিফার স্বীকৃতি লাভ করেন। 1258 খ্রিস্টাব্দে বাগদাদে খলিফাতন্ত্রের পতন ঘটলেও দিল্লির সুলতানগণ খলিফার প্রতি তাদের আনুগত্যের বন্ধন ছিন্ন করেননি। দিল্লি সুলতানি প্রশাসনে উলিমা শ্রেণীর যথেষ্ট মর্যাদা ও গুরুত্ব ছিল। তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা মনে করতেন যে উলেমা শ্রেণী ছিল ইসলামীয় আইন শরিয়াতের ব্যাখ্যাকর্তা। সুলতানগণ তাদের শাসন পরিচালনা করতেন তাদের ব্যাখ্যা অনুযায়ী। উলেমা শ্রেণী আশা করত যে সুলতান শরিয়তের বিধান মেনে শাসন পরিচালনার মাধ্যমে দারুল হার্ব অর্থাৎ বিধর্মীদের দেশকে দারুল ইসলাম অর্থাৎ ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করবেন।
প্রশাসন ও বিচার বিভাগের উচ্চ পদগুলিও উলেমা শ্রেণীর লোকরাই দখল করত। ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর শ্রীবাস্তব প্রমুখের মতে উলেমা শ্রেণী ছিল প্রায় ধর্মান্ধ ও হিন্দু বিদ্বেষী। উলেমা শ্রেণীর রাষ্ট্রনীতির প্রধান দিক ছিল অমুসলমানদের বিনাশ সাধন, মূর্তি পূজার অবসান এবং অবিশ্বাসীদের ইসলামে ধর্মান্তরিত করা। ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ হলেও শরিয়তের নির্দেশিত কর ব্যবস্থা এদেশে প্রবর্তিত হয়েছিল। সুলতানি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরনির অভিমতকে আধুনিক ইতিহাসবিদ ডক্টর সতীশচন্দ্র, ডক্টর নিজামী, ডক্টর ইফতিকার আলম খান, ইশতিয়াক হোসেন কুরেশি এনারা এটা সমর্থন করেছেন। ইসলামী আইন শরীয়তের বিধান অনুযায়ী স্বয়ং ঈশ্বর হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রথমে হযরত মুহাম্মদ, পরে খলিফাগণ ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। ভারতে যে সুলতানি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা ইসলামী রাজতন্ত্র থেকে আলাদা। আর দিল্লি সুলতানিগণ নিজেদের ব্যক্তিগত যোগ্যতা, সামরিক শক্তির জোরেই সিংহাসন লাভ করেছিলেন। কোরআন এবং শরীয়তি আইনের ব্যাখ্যাকর্তা এবং ধর্মীয় বিষয়ে সুলতানের পরামর্শদাতা হিসাবে সুলতানি রাষ্ট্রে উলেমা শ্রেণীর বিশেষ গুরুত্ব ছিল। সুলতানি শাসনকালে শরিয়াতের বিধান লঙ্ঘনেরও উদাহরণ পাওয়া যায়। আর শরিয়াতে মুসলিমদের প্রাণদণ্ড নিষিদ্ধ হলেও অধিকাংশ সুলতানদের আমলে মুসলিমদের প্রাণদণ্ডের প্রথা চালু ছিল। ইসলামী আইন অনুযায়ী সমগ্র মুসলিম ধর্মীয় রাষ্ট্রীয় জগতের প্রধান হলেন খলিফা। সুলতানি শাসকগণ ইসলাম ধর্মাবলম্বী হলেও এই সময় ভারতে হিন্দুরা একেবারে গুরুত্বহীন তারা ছিল না। দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণকে উপেক্ষা করতে ভারতে সুশাসন প্রণয়ন সম্ভব নয়, এই সত্যটি দিল্লির সুলতানগণ বুঝেছিলেন। বাস্তব ক্ষেত্রে সুলতানি শাসন ব্যবস্থায় ধর্ম কতটা প্রভাব বিস্তার করবে তা সুলতানদের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করত। জিয়াউদ্দিন বরনি ছিলেন একজন গোঁড়া মুসলমান। নিজ ধর্মীয় চিন্তার আচ্ছন্ন থেকে তিনি সুলতানদের কাজের ভালো মন্দ বিচার করেছেন। এজন্য ইতিহাসবিদ হেনরি এলিয়ট বরনিকে মধ্যযুগের একজন পক্ষপাত দুষ্ট ইতিহাসবিদ বলে অভিহিত করেছেন। তাহলে আজকে আমরা কৌটিল্যের বিষয় পড়লাম, জিয়াউদ্দিন বরনির বিষয় পড়লাম এবং যেভাবে আমি পড়িয়ে দিলাম তোমরা ভালো করে পড়বে এবং পড়লে তাহলে তোমরা বিষয়টা মনে রাখতে পারবে।